আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গত ১.৫ বছর ধরে জেনারেল ওয়াকারুজ্জামানের হরেক ডিগবাজি নিয়ে কোনটা তার মুখ আর কোনটা মুখোশ, সেই প্রশ্ন বারবার উঠেছে মানুষের মনে। প্রধান উপদেষ্টার সঙ্গে তার এই আড়ি, এই ভাব দেখে দেখে মানুষ এতটাই বীতশ্রদ্ধ যে জেনারেল ওয়াকার উজ্জামানের মনে কি আছে, তিনি কি করতে চান, আদৌ কিছু করতে চান কিনা, এসব নিয়ে ভাবনা চিন্তা করা মানুষ একেবারে ছেড়েই দিয়েছে। বাংলাদেশ যে আজ ভয়ঙ্কর খাদের গভীরে, তার বড় দায় এই মানুষটার। এমন পরিস্থিতিতে সেনার ভিতরের একটি বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা আর সেনা প্রধানের কুস্তি লড়ার খবর বাইরে এসেছে। এবারের এই কুস্তি লোক দেখানো বা খেলা খেলা গোছের কুস্তি বলে মনে হচ্ছে না, যেমনটা দেখা গেছে গত ১.৫ বছর ধরে। যা দেখা যাচ্ছে, এইবারের এই লড়াইয়ের একটা এফেক্ট পড়তে চলেছে সামনের ১২ তারিখের নির্বাচনেও, যদি অবশ্য শেষ পর্যন্ত হয় নির্বাচন। আজ ফেব্রুয়ারির ৫ তারিখ, বৃহস্পতিবার, ভোট সামনের বৃহস্পতিবার, ৭ দিনের মাথায়। কিন্তু এখনো বুকে হাত দিয়ে বলা যাচ্ছে না যে ভোট হবে। এর দেশি বিদেশি অনেক কারণ আছে, আপনারাও শুনেছেন সেসব কারণ। সেই কারণগুলো আর নতুন করে এখানে বলবো না, সেটা অন্য ভিডিওতে বলেছি আগে, পরে দরকার হলে আবার বলবো। এখনকার আলোচনা ১২ তারিখে ভোট হলে সেই ভোটে এই দুজনের মধ্যে যে কুস্তিটা চলছে এই মুহূর্তে, তাতে কি ফল ফলবে সেটা নিয়ে। বিষয়টা কি কুস্তির? সেনার ভিতরে, সেনাবাহিনীর ভেতরে একটি নতুন পোস্টিং। সেনাবাহিনীর চেঞ্জ অফ কমান্ড নিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের বিরোধ বেশ জমে উঠেছে। ফলে বর্তমানে বাংলাদেশের মূলধারার এবং আন্তর্জাতিক কিছু সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। যদিও সরকার বা সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে সেই বিরোধের কথা স্বীকার করেনি, তবে গত কয়েক মাসের ঘটনাবলী এবং মিডিয়া রিপোর্ট অনুযায়ী বিরোধের প্রধান ক্ষেত্র হল নতুন সিজিএস নিয়োগ। সেনাবাহিনীর এই সিজিএস বা চিফ অফ জেনারেল স্টাফ হলো সেনাপ্রধানের পর অত্যন্ত প্রভাবশালী একটি পদ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চাইছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে এই পদে নিয়োগ দিতে। অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান চান মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে এই পদে বসাতে। মুশফিকুর রহমানকে বিএনপির ঘনিষ্ঠ বলে মনে করা হয়, যা নিয়ে সেনাবাহিনীর অভ্যন্তরে এবং শীর্ষ নেতৃত্বে অস্বস্তি রয়েছে বলে সংবাদ মাধ্যমগুলো দাবি করছে। বিষয়টি সাম্প্রতিক কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নজরেও এসেছে। সেখানেও এসেছে যে বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে যে টানাপোড়েন চলছে, তার কেন্দ্রবিন্দু এই সিজিএস নিয়োগ। রিপোর্ট অনুযায়ী সেনাবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদের নিয়োগ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যে সরাসরি মতবিরোধ তৈরি হয়েছে। জেনারেল ওয়াকার চাইছেন বর্তমানে এআরটিডিওসি তার যে জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে এই সিজিএস পদে নিয়োগ দিতে। তিনি অভিজ্ঞতার দিক থেকে এই পদের জন্য সেনাপ্রধানের কাছে বিশ্বস্ত। অন্যদিকে প্রধান উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান চাইছেন ২৪ নম্বর পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে এই পদে বসাতে। তাকে অবশ্য এই পদে নিয়োগ দিতে গেলে প্রথমে তার পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করতে হবে, যা সিনিয়রিটির দিক থেকে বিতর্কের সৃষ্টি করছে। তবে প্রশ্ন শুধু সিজিএস নিয়োগ নয়, মাঠ পর্যায়ের সেনাকর্তাদের মধ্যেও বেশ কিছু কারণে অসন্তোষ বাড়ছে বলে খবর। অসন্তোষের কারণ হচ্ছে সেনাবাহিনীর অভ্যন্তরীণ বদলি
ও পদোন্নতিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার সচিবালয়ের হস্তক্ষেপ নিয়ে বাহিনীর ভেতরে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সেনাপ্রধান নিজেই এক দরবারে ইঙ্গিত দিয়েছিলেন যে সামরিক বাহিনীতে রাজনৈতিক বা বেসামরিক হস্তক্ষেপ তারা সহজভাবে নিচ্ছেন না। দ্বিতীয়ত, সিনিয়রদের ডিঙিয়ে পদোন্নতি, মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানের মতো জুনিয়র কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদে বসানোর চেষ্টা সিনিয়র কর্মকর্তাদের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা বা ক্ষোভ তৈরি করেছে। তৃতীয়ত, আইন শৃঙ্খলা রক্ষায় দীর্ঘমেয়াদী নিয়োগের ফলে পুলিশি ভূমিকা পালন করা বা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে কাজ করা অনেক সেনাকর্তার কাছে পছন্দনীয় নয়। তারা মনে করছেন এতে বাহিনীর পেশাদারিত্ব এবং ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। চতুর্থত, নির্বাচন এবং রাজনৈতিক চাপ। আগামী 12ই ফেব্রুয়ারি 2026-এ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখা এবং রাজনৈতিক দলগুলোর বিশেষ করে বিএনপি ও জামায়াতের মধ্যে পাল্টাপাল্টি দাবির মাঝে সেনাবাহিনীর ভূমিকা কি হবে তা নিয়ে কর্মকর্তাদের মধ্যে রীতিমতো মতভেদ শুরু হয়েছে। আর এই প্রসঙ্গে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নাম ও পোশাক পাল্টানো নিয়ে সরকারের আদেশ ব্যাপক বিতর্ক তৈরি করেছে সেনার মধ্যে। সেনাপ্রধান মনে করছেন 20,000 অতিরিক্ত পোশাক তৈরি করে সেই সব পোশাক দেয়া হবে জামাত এনসিপির পার্টি ক্যাডারদের, যাতে তারা নির্বাচনে নিজেদের দলের পক্ষে ভোট কেন্দ্র দখল করতে পারে। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সেনা গত 3 তারিখে গাজীপুরে উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন সেনাপ্রধান। সব মিলিয়ে আগামী নির্বাচনের মুখে এসে দেখা যাচ্ছে ওয়াকারুজ্জামান এবং মোহাম্মদ ইউনূসের সম্পর্কে বেশ খানিকটা খাটাস বা মন কষাকষি এসে গেছে এবং দেখা যাচ্ছে এই মন কষাকষির বাস্তব ভিত্তি আছে। কোন বাস্তব ভিত্তি? এখানে দেশ ও জাতির স্বার্থ নয়, দেশ ও জাতির স্বার্থ যত না জড়িয়ে তার চেয়ে অনেক বেশি জড়িয়ে দুজনের স্বার্থ। ওয়াকারের নিজের স্বার্থ এবং তিনি চাইছেন সেনাবাহিনীর মধ্যে তার ক্ষমতাকে আরও প্রতিষ্ঠিত করতে, আর ইউনূসের স্বার্থ হলো ওয়াকারকে বুঝিয়ে দেয়া যে সেনাপ্রধান তার অধীনস্থ, প্রধান উপদেষ্টা হিসেবে তিনি হচ্ছেন সেনাপ্রধানের বস। সেনাপ্রধান জেনারেল ওয়াকার এবং ডক্টর ইউনূসের মধ্যে এই কুস্তি এখন কেবল প্রশাসনিক পর্যায়ে নেই, এটি একটি স্নায়ুযুদ্ধের রূপ নিয়েছে। যদিও এই খবরগুলো ভারতীয় অন্যান্য বিদেশি মিডিয়ায় ফলাও করে প্রচার করা হচ্ছে, বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এসব খবরকে উদ্দেশ্যপ্রণোদিত জল্পনা হিসেবে নাকচ করে দিচ্ছে, সেটাই স্বাভাবিক। তবে অস্বীকার করার উপায় নেই যে নির্বাচনের প্রাক্কালে সেনাবাহিনীর ভেতরে যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে তা বিভিন্ন বিশ্বস্ত সূত্র ও রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্যে স্পষ্ট হয়েছে। CGS নিয়োগ নিয়ে সৃষ্ট এই সংকট মূলত চেইন অফ কমান্ড এবং বেসামরিক নিয়ন্ত্রণ এর মধ্যে একটি ক্ষমতা দখলের লড়াই, এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে সরকারের স্থিতিশীলতার ওপর বড় প্রভাব ফেলতে পারে এই লড়াই। এটা প্রকাশ করে দিচ্ছে সেনার অভ্যন্তরের গোষ্ঠীদ্বন্দ্বের ছবিও। এটা ঠিক যে পেশাদার সামরিক বাহিনীতে রাজনৈতিক ঝোঁক একটি সংবেদনশীল বিষয়, যা কখনোই কাম্য নয়। ভারতে তো একথা চিন্তাই করা যায় না, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষেত্রে এটা নতুন কিছু নয়। আগেও বহুবার দেখা গেছে, হয়তো ভবিষ্যতেও দেখা যাবে, আর এখন তো দেখা যাচ্ছেই। লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান তিনি বর্তমানে ARTDOCর GOC এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের অত্যন্ত বিশ্বস্ত। তার ক্যারিয়ার প্রোফাইলটা এরকম: তিনি 24তম BMA লং কোর্সের কর্মকর্তা, তিনি অত্যন্ত মেধাবী হিসেবে পরিচিত এবং BMA-তে সোড অফ অনার অর্জন করেছিলেন। এর আগে তিনি চট্টগ্রামের 24 পদাতিক ডিভিশন এবং কুমিল্লার 33 পদাতিক ডিভিশনের GOC ছিলেন। তাকে সেনাবাহিনীর একটি পেশাদার ও স্থিতিশীল অংশের প্রতিনিধি হিসেবে দেখা হয়। তিনি সেনাপ্রধানের চেইন অফ কমান্ড অক্ষুণ্ণ রাখার পক্ষে এবং জাতীয় নিরাপত্তা ইস্যুতে তিনি আপোষহীন হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো দলের প্রতি পক্ষপাতের জোরালো প্রমাণ নেই,
তবে বিগত সরকারের সময় তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদের সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেনাপ্রধান তাকে সিজিএস বানাতে চাওয়ার মূল কারণ হলো তার সিনিয়রিটি এবং প্রশাসনিক দক্ষতা। পক্ষান্তরে মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান তিনি বর্তমানে চট্টগ্রামের 24 পদাতিক ডিভিশনের জিওসি এবং সিজিএস পদের জন্য সরকার তথা প্রধান উপদেষ্টার দপ্তরের পছন্দের তালিকায় সবার আগে। ক্যারিয়ার প্রোফাইলে তিনিও 24তম বিএমএ লং কোর্সের কর্মকর্তা ছিলেন। আবার তিনি মাইনুর রহমান সাহেবের ব্যাচমেট ছিলেন। তিনি সেনাবাহিনীর সদর দপ্তরে মিলিটারি সেক্রেটারি এবং ডিজিডিপি এর মতো গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন। নর্থ ইস্ট নিউজ এবং নিউজ এরিনা ইন্ডিয়ার মতো পোর্টালগুলো দাবি করছে যে মীর মুশফিকুর রহমানের সাথে বিএনপি ঘরানার রাজনীতির একটি প্রচ্ছন্ন যোগাযোগ রয়েছে। বিশেষ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তাকে সিজিএস পদে বসাতে চাইছেন, কারণ তিনি বর্তমানে অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজের সঙ্গে অধিকতর সামঞ্জস্যপূর্ণ বলে বিবেচিত। ভারতীয় কিছু মিডিয়া রিপোর্টে, যেমন দৈনিক স্টেটসম্যানে, সেখানে প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছে যে মুশফিকুর রহমানকে কেন্দ্র করে সেনাপ্রধানের একটি অংশ আবার সেনাপ্রধানের বিরুদ্ধে স্নায়ু যুদ্ধে বা ষড়যন্ত্রে লিপ্ত। আর লড়াইটা এজন্যেই। এই নিয়োগ নিয়ে সংঘাতের দ্বন্দ্ব আসলে ব্যক্তি বিশেষের নয়, বরং দুটো ভিন্ন দর্শনের লড়াই। সেনাবাহিনীর স্বাতন্ত্র্য বনাম বেসামরিক নিয়ন্ত্রণের লড়াই। সেনাপ্রধান চাইছেন সিনিয়রিটির ভিত্তিতে মাইনুর রহমানকে নিয়োগ দিয়ে বাহিনীর অভ্যন্তরীণ নিয়ম বজায় রাখতে। অন্যদিকে সরকার চাইছে, ইউনূসের সরকার, যে মুশফিকুর রহমানকে নিয়োগ দিয়ে সেনা সদরে এমন কাউকে রাখতে যিনি বর্তমান সরকারের রাজনৈতিক দর্শনের প্রতি সহানুভূতিশীল। দুজনেই একই ব্যাচের হওয়ায় মুশফিকুর রহমানকে প্রমোশন দিয়ে সিজিএস করা হলে মাইনুর রহমানের জন্য তা প্রশাসনিকভাবে অস্বস্তিকর হতে যাচ্ছে। ভবিষ্যতে সেনাপ্রধান নিয়েও দুজনের লড়াই বাঁধবে। এনএসের প্রভাবটা এখানে কি? জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সরাসরি সামরিক নিয়োগে হস্তক্ষেপ করছেন। সেনাবাহিনীর একটি বড় অংশের মধ্যে এই ধারণাটিও অসন্তোষের জন্ম দিয়েছে। 12ই ফেব্রুয়ারির গণভোটে হ্যাঁ ভোট জিতলে এবং জামাত এনসিপি জোট সংসদে ক্ষমতায় এলে ইউনূস রাষ্ট্রপতি হবেন, এটা মোটামুটি পাকা। আর এটা হলে ওয়াকারুজ্জামানের বড় বিপদ। এমনকি ওয়াকারুজ্জামানকে ওই আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালের মুখোমুখিও হতে হবে। তাই ওয়াকারের নেতৃত্বে সেনাবাহিনী চেষ্টা শুরু করে দিয়েছে ক্ষমতার হ্রাস নিজেদের হাতে রাখতে। কিন্তু সেটা রাখতে গেলে তো বিএনপি জিতলে তাহলে তাদের সুবিধে। এখানেও মনে রাখতে হবে, বিএনপি জিতুক সেটা হয়তো এখন ওয়াকার চাইছেন মনে মনে, কিন্তু সেখানেও আবার তার মধ্যে আরেকটা চিন্তা রয়েছে, বিএনপিও যাতে নিরঙ্কুশ ক্ষমতা হাতে না পায় তার জন্য চিফ অফ জেনারেল স্টাফ পদে মুশফিকুর রহমান যাতে না আসতে পারেন সেটাও দেখছেন ওয়াকারুজ্জামান। এটা চেকস অ্যান্ড ব্যালেন্স রাখার চেষ্টাও সেনার পক্ষ থেকে। আপাতত এখানেই আপনারা জানেন 4 এবং 5 তারিখ ওয়াশিংটনে ক্রিটিক্যাল মিনারেলস মিনিস্টেরিয়ালের একটা বৈঠক ছিল। সেই বৈঠকে জয়শঙ্কর উপস্থিত হয়েছিলেন, আমাদের বিদেশমন্ত্রী। সেখানে বৈঠক হয়েছে। বৈঠক হওয়ার পরেতে একটা বিশেষ এগ্রিমেন্ট হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় বিভিন্ন অশান্ত যে সমস্ত দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশগুলো নিয়ে ভারতের সঙ্গে ইউনাইটেড স্টেটসের একটা এগ্রিমেন্ট হয়েছে। সেই এগ্রিমেন্টটার নাম হচ্ছে কমন ইন্টারেস্ট ইন সাউথ এশিয়া, সেন্ট্রাল এশিয়া, কোয়াড, বে অফ বেঙ্গল, ইন্দো প্যাসিফিক এগ্রিমেন্ট 2026। এই এগ্রিমেন্টটা আজকে সকালবেলা হয়েছে এবং সেখানে সবার সামনে এই এগ্রিমেন্টটা পড়া হয়েছে যৌথ বিবৃতির মাধ্যমে। তার আগে একটু বলে নেওয়া ভালো, গতকালকে 4 তারিখ ছিল। 4 তারিখ আমরা সন্ধ্যের দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে
মার্কো রুবিও টেলিফোনে প্রায় 16 মিনিট কথা হয়। 16 মিনিট কথা বলার পর মার্কো রুবিও শেখ হাসিনাকে জানিয়েছেন যে বাংলাদেশে দৃঢ় গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার রক্ষা কাজ করার অঙ্গীকার ওয়াশিংটন এবং পরবর্তী যে সরকার আসবে সেই সরকার অভিন্ন এবং অভিন্ন চুক্তিতে অভিন্নভাবে কাজ করবে এবং দীর্ঘদিন ধরে কাজ করবে। এই যে কথাটা হয়, এই কথার বাইরে আরো অনেক কিছু কথাবার্তা হয়েছে, সেগুলো আমরা জানতে পারিনি, কিন্তু এই কথাটুকু আমরা জানতে পেরেছি। তারপর আজকে যখন বৈঠক, যখন যৌথ বিবৃতি যখন শুরু হয়, তখন প্রথমেই বলতে শুরু করেন মার্কো রুবিও। প্রথমে বলতে শুরু করেন জয়শঙ্কর। জয়শঙ্করজি বলেন যে সেগমেন্ট 1-এ তার যে চুক্তি হয়েছে, তার সেগমেন্ট 1-এ লেখা হয়েছে, মানে স্ট্র্যাটেজিক আকাশ এবং সমুদ্র পথে ইন্টারন্যাশনাল টেরোরিজম, ক্রস বর্ডার টেরোরিজম, অর্থায়ন, এই সমস্ত হলে সার্জিক্যাল স্ট্রাইক করা যেতে পারে, ভারত করতে পারে, ইউএসও করতে পারে। যদি ভারত চায় ইউএসও করতে পারে। এখন এই যে আমাদের এখানে মায়ানমার, কাম্বোডিয়া, এই বিভিন্ন দেশে ছোটখাটো গন্ডগোলগুলো হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সঙ্গে, সেই রাষ্ট্রগুলোর উপরেতে নজরদারি করার জন্য এই এগ্রিমেন্টটা করা হয়েছে, যেখানে ভারতকে দক্ষিণ পূর্ব এশিয়ার দায়িত্ব দিয়েছে ইউনাইটেড স্টেটস। এরপর জয়শঙ্কর বক্তব্য নিয়ে শেষ করার আগে তিনি আবার বলেন যে এখানে উপস্থিত 55টি দেশের আমাদের প্রতিনিধি আছেন, আমাদের ক্লোজ অ্যালাইজ রয়েছেন, যাদের সঙ্গে আমাদের এই সমস্ত চুক্তিভুক্তি বিভিন্ন হয়েছে ক্রিটিক্যাল মিনারেলস নিয়ে। আমরা আশা করব এই 55টি দেশ এই সময় এই এগ্রিমেন্টের সঙ্গে একমত হবেন এবং বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যে একটা অবৈধ সরকার যে নির্বাচনের চেষ্টা করছে, সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই যে এটা অবৈধ নির্বাচন এবং এই নির্বাচনে ভারত কোনো রকম সমর্থন করে না। এরপরে ইউএস এর দিকে মার্কো রুবিওর দিকে তাকালে মার্কো রুবিও বলেন না, ভারত এই সমর্থন করে না। ভারত যেটা করে সেটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে কাজ করে। ভারতবর্ষ বৃহৎ গণতান্ত্রিক দেশ, আমরা সেটা মানি। আর এই অবৈধ সরকার যেভাবে একটা নির্বাচন এবং অন্যান্য কাজকর্ম করছে, খুন জখম, তারপরে রাহাজানি, তারপরে মামলা দেওয়া, অবৈধভাবে মামলা দেওয়া এবং দেশকে অস্থির করা, সেটা অবসান করতে হবে রীতিমতো। তারপরে মার্কো রুবিও বলেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন এবং সকল ধরনের অর্থনৈতিক, সামাজিক কর্মকাণ্ড পূর্বের ন্যায় সর্বাত্মক সহযোগিতা, সমঝোতা এবং পারস্পরিক মর্যাদার ভিত্তিতে কাজ করবে পরবর্তী সরকার, মানে ঢাকা, বাংলাদেশের ঢাকা এবং ইউনাইটেড নেশন। কৌশলগত সিদ্ধান্ত বাস্তবায়ন চলমান থাকবে। প্রতি 3 মাস অন্তর এই এগ্রিমেন্ট, যেটা ইউএস এবং ভারতের সঙ্গে এগ্রিমেন্টটা হলো 2026, এই এগ্রিমেন্টটা চলমান থাকবে এবং 3 মাস অন্তর অন্তর এর রিভিউ হবে। এগ্রিমেন্টটা কি আবার বলে দিচ্ছি, কমন ইন্টারেস্ট ইন সাউথ এশিয়া, সেন্ট্রাল এশিয়া, কোয়াড, বে অফ বেঙ্গল, ইন্দো প্যাসিফিক এগ্রিমেন্ট 2026। এখন এই যে আপনার বিবৃতিটা হয়, এই যৌথ বিবৃতির মধ্যে
কয়েকটা দেশ তারা হাত তোলে এবং নিজেদের সমর্থন জাহির করে, এবং জয়শঙ্কর ও মার্কো রুবিও তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বলেন এই অবস্থা, বাংলাদেশের যে অবস্থা, মায়ানমারের যে অবস্থা এবং এর যে কম্বোডিয়ার যে অবস্থা, এইটা আমরা খুব তাড়াতাড়ি নিরসনে আমরা ব্যবস্থা নেব। এবং পূর্বে যা হয়েছে, পূর্বে যে সরকার যা কিছু করেছে সেগুলোকে আমরা ধর্তব্যের মধ্যে ধরছি না। নতুন সকালে নতুন প্রতিজ্ঞার মাধ্যমে আমরা একটা নতুন পদক্ষেপ নিতে চলেছি। আশা করছি উপস্থিত 55টা আমাদের পার্টনার্স যারা রয়েছেন তারা আমাদেরকে সমর্থন করবেন। এছাড়া আমাদের যে সমস্ত ডিলগুলো হয়েছে ক্রিটিক্যাল মিনারেল নিয়ে, সেগুলো নিয়ে তো আমাদের চুক্তি আজকে হয়ে যাবে। এই চুক্তি যেটা হয়ে যাবে সেটা নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা আবার একটা জয়েন্ট প্রেস কনফারেন্স করব। তাহলে এখন বাংলাদেশের ব্যাপারটা কি হয়ে দাঁড়ালো, যে ডক্টর জয়শঙ্কর এবং মার্কো রুবিও 55টা দেশের সামনে ইউনূসের জামা কাপড় সমস্ত খুলে দিলেন এবং মার্কো রুবিও বিশেষ করে বাংলাদেশে যে অত্যাচার, হিন্দু নিধন এবং মামলাবাজ একটা সরকার চলছে এবং তারা অবৈধভাবে সমস্ত কাজকর্ম করছে এবং সংবিধানকে তারা নষ্টের চেষ্টা করছে, সেটাকে তারা কোনোভাবেই যুক্তরাষ্ট্র এবং ভারতবর্ষ কোনোভাবেই মেনে নেবে না। এইটা ভারতবর্ষ এবং যুক্তরাষ্ট্র সমবেতভাবে এটাকে প্রতিহত করার চেষ্টা করা হবে এবং যত শীঘ্র পারা যায় এই ব্যাপারে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। আর যতই এই সমস্ত নির্বাচন করা হোক, এই নির্বাচন আন্তর্জাতিক স্তরে কোনো রকম মান্যতা পাবে না। ফলে এই যে ইউনূস সাহেব, আপনি যে সমস্ত নির্বাচনের কথা ভেবে আপনি এই সমস্ত কর্মকাণ্ড করছেন, আর যারা এই নির্বাচনের ঠেলায় যারা সমস্ত মাতামাতি করছে প্রধানমন্ত্রী হওয়ার জন্য, তারা কিন্তু কেউ হালে পানি পাবেন না। ফলে মানে ভারতবর্ষ এবং ইউএস তার পূর্বের জায়গা থেকে সরে এসছে এবং ভারতবর্ষ বরাবরই তার একই জায়গায় দাঁড়িয়ে আছে যে ওখানে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে। একটা গণতান্ত্রিক সরকার ওখানে প্রতিষ্ঠা হলে তবেই ভারতের সঙ্গে তাদের সম্পর্ক এবং ইউএসের সঙ্গে তাদের সম্পর্ক স্থাপিত হবে এবং সেটা চলমান থাকবে বলে এখানে যেটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এই যেটা সম্পর্ক, যেটা পরবর্তী গণতান্ত্রিক নির্বাচন প্রতিষ্ঠিত হবে, সেই সরকারের সঙ্গে চলমান প্রক্রিয়া একটা চলতে থাকবে। পৃথিবী এখন অশান্ত। এই অশান্ত পৃথিবীতে শান্তি আনতে গেলে কড়া হাতে দমন করতে হবে যে সমস্ত অনিষ্টকারী দল, যে সমস্ত ব্যক্তি আছে, তাদের বিরুদ্ধে কড়া শাস্তি ব্যবস্থা করতে হবে। এটা আন্তর্জাতিক আইনেই আছে। এই আন্তর্জাতিক আইন যারা ভাঙবে তারা সমস্যার সম্মুখীন হবেন। পরবর্তী ক্ষেত্রে যে সরকার আসবে সেই সরকার যা ব্যবস্থা নেবে সেটাই আমরা মেনে নেব। আপাতত এই হচ্ছে আজকে যা ডিসকাশন হয়েছে। তবে শেখ হাসিনার সঙ্গে মার্কো রুবিওর দীর্ঘ 16 মিনিটে কি কথা হয়েছে আমরা তো জানি না, কিন্তু যতটুকু শুনলাম ততটুকু আপনাদেরকে বললাম। যে কথাটা যেটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের দৃঢ় গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার রক্ষা মানবাধিকার রক্ষা করে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ এবং ওয়াশিংটন এবং ঢাকার মধ্যে এই প্রতিশ্রুতিবদ্ধ আমরা দুজনে রয়েছি। এই মর্মে একটি কথাবার্তা হয়েছে 16 মিনিটের। আর একটা খবর হচ্ছে, সেটা হচ্ছে মিয়ানমার এবং রাশিয়ার সঙ্গে 2030 পর্যন্ত একটা সামরিক চুক্তি হয়েছে। মিয়ানমার এবং রাশিয়ার মধ্যে একটা সামরিক চুক্তি হয়েছে। ফলে যারা এই খবরটা দিয়েছে, এই চুক্তিটা হচ্ছে গতকালকে তাস এবং RTV, তাস সংবাদ, রাশিয়ান সংবাদ সংস্থা তাস এবং তাদের রাষ্ট্রীয় টেলিভিশন RTV এই খবরটা দিয়েছে। ফলে যারা এতদিন মনে করছেন আমেরিকাকে বাদ দিয়ে, ভারতকে বাদ দিয়ে
তারা মায়ানমারের সঙ্গে কিছু কাজকর্ম করবেন, তাদের মুখে চুনকালি পড়ল। আর আপাতত দিকে দৃষ্টিতে মনে হচ্ছে একটা বড় কিছু ঘটতে যাচ্ছে, খুব শিগগিরই 12 তারিখের আশেপাশেই ঘটবে। সেটা এবার আপনারা অপেক্ষা করতে থাকুন, যেটা আমি বারবার বলে আসছিলাম আপনাদের। এবার সেই সময় এসে গেছে। ভারতের সঙ্গে ইউনাইটেড স্টেটসের একটা লিখিত চুক্তি, যেটা আমি বারবার বলছিলাম, লিখিত চুক্তি সম্পাদন করতে হবে। লিখিত চুক্তি হয়ে গেছে, তার শিরোনামও আমি বলে দিলাম। এই চুক্তিটা আগামী 2036 অব্দি চলবে, যেটা আমি আগেই বলেছিলাম 10 বছরের চুক্তি হবে। তো এই হলো আজকের খবর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।